ধীবর বৃত্তান্ত 9-এর ফার্স্ট ইউনিট টেস্টে থাকা এটি কিন্তু একটি নাট্যাংশ। তাও খেয়াল রাখতে হবে যে এটি বাংলায় লেখা নাটক নয়, সংস্কৃতে লেখা নাটক, বাংলায় অনুদিত আকারে আমরা পড়ছি। এবার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? মোট 4 ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। প্রথমটা হচ্ছে বহুবিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা এসএকিউ, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স, আর রচনাধর্মী প্রশ্ন বা এসে টাইপ কোয়েশ্চেন্স। এবার আসি মার্কসের কথায়। বহুবিকল্পীয় প্রশ্ন প্রত্যেকটি 1 নম্বর করে থাকবে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রত্যেকটি 1 নম্বর করে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এক একটা 3 নম্বর করে। সেক্ষেত্রে একটা ফ্ল্যাট 3 নম্বর কোয়েশ্চেনও থাকতে পারে, আবার 1+2 বা 1+1+1 এরকমভাবে ভেঙে ভেঙেও আসতে পারে। এসে টাইপ কোয়েশ্চেন্স বা রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটার মান থাকবে 5। একটা ফ্ল্যাট 5 মার্কসের কোয়েশ্চেন এলো, বা 1+4 বা 2+3 এরকমভাবে ভেঙে ভেঙেও কিন্তু আসতে পারে। পড়বার আর বোঝবার সুবিধের জন্য আমরা গোটা ভিডিওটাকে কয়েকটা চ্যাপ্টার্সে ভাগ করে দিয়েছি। এখানে চ্যাপ্টার্সগুলো দেওয়াই রয়েছে। এবার তোমরা চাইলে কোনো একটা বা দুটো স্পেসিফিক চ্যাপ্টার বা চ্যাপ্টার্স দেখতেই পারো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি বলবো, যদি বিষয়টা পুরোপুরিভাবে বুঝতে হয়, আয়ত্ত করতে হয় এবং ফুল মার্কস তুলতে হয়, কারণ বাংলা এখন এমনই একটা বিষয় হয়ে গেছে যে সেখানে আগেকার কনসেপ্ট কিন্তু নেই। এখন কিন্তু ছোট্ট ছোট্ট পার্টে পার্টে কোয়েশ্চেন, এবং ঠিক লিখতে পারলে একদম ফুল মার্কস। যদি সেরকমভাবেই তৈরি করতে হয় নিজেকে, তাহলে পুরো ভিডিওটা অন্তত একবার হলেও মন দিয়ে দেখতে হবে। ধীবর বৃত্তান্ত মূল সংস্কৃত নাটকটি যার লেখা, তিনি প্রখ্যাত কবি এবং নাট্যকার কালিদাস। কালিদাসের জন্ম ধরে নিতে পারো আনুমানিক 300 খ্রিস্টাব্দ, অর্থাৎ আমরা বলতে পারি যে আনুমানিক খ্রিস্টীয় 4র্থ বা 5ম শতাব্দীতে। কোথায় জন্ম? কেউ কেউ বলছেন হিমালয়ের কাছে কোনো জায়গায়, আবার কেউ কেউ বলছেন উজ্জয়িনীতে। মৃত্যু, এক্ষেত্রেও যেহেতু কোনো সঠিক প্রমাণ ইত্যাদি নেই, সেহেতু এখানেও আমাদের অনুমানের ওপরেই ভরসা করতে হবে। আনুমানিক 368 খ্রিস্টাব্দে। এবং আশ্চর্যের কথা এটাই, এক্ষেত্রে পণ্ডিতদের মত যে এই আনুমানিক 4র্থ বা 5ম শতাব্দীতে তার মৃত্যু হয়, এবং সেটাও হিমালয়ের কাছে কোনো স্থানে। আবার অনেকে বলছেন উজ্জয়িনীর মতো যে প্রাচীন নগরী, সেইখানে। সেই জন্যই এই জায়গাটা আমি ডিটো সাইন দিয়ে দিলাম, যেহেতু জন্ম সময়টা, খ্রিস্টাব্দটা এবং জন্মস্থান এবং মৃত্যু সময় এবং কোথায় মৃত্যু ঘটেছিল দুটো নিয়েই পণ্ডিতরা একমত। সেই জন্য এই সেকেন্ড জায়গাটায় আমি ডিটো সাইন দিয়ে দিলাম। এবার যেটা কালিদাস সম্পর্কে আমরা যে ভীষণ গুরুত্বপূর্ণ কথাগুলো জেনে নেব, তার মধ্যে প্রথমেই যেটা পড়বে সেটা হলো ধ্রুপদী সংস্কৃত ভাষার একজন বিখ্যাত কবি ও নাট্যকার। ধ্রুপদী সংস্কৃত অর্থাৎ ক্লাসিক্যাল সংস্কৃত, যেটা, তার সম্পর্কে একটা কিংবদন্তি আছে। কিংবদন্তি অর্থাৎ জনশ্রুতি বা মিথ। কিংবদন্তিটা কি তোমরা অনেকেই হয়তো জানো। সেটা হচ্ছে যে তিনি প্রথম জীবনে ছিলেন যাকে বলা যেতে পারে গণ্ডমূর্খ, অর্থাৎ খুব মূর্খ। পরবর্তীকালে তার সঙ্গে বিবাহ হয় বিদুষী রাজকন্যা বিদ্যাপতি। এবার বিদ্যাপতির দ্বারা যখন তিনি অপমানিতা হলেন, তখন তিনি নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যায় উদ্যত হয়েছিলেন। তখন কি হয়েছিল? কালিদাসের আরাধ্যা দেবী দেবী সরস্বতী স্বয়ং তার সামনে আবির্ভূতা হন এবং কালিদাসকে বর প্রদান করেন। তারপরেই কালিদাস হয়ে ওঠেন মহাপণ্ডিত, যার ফল হিসেবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা রাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের অন্যতম রত্ন হলেন কালিদাস।
এই যে কালিদাস, যার সম্পর্কে আমরা বারবার বলছি যে তিনি প্রাচীন যুগের বিখ্যাত কবি এবং নাট্যকার, তাহলে আমরা দেখে নেব তার সেই জনপ্রিয় কাব্য এবং নাটকগুলোর নাম। বিখ্যাত কাব্যের মধ্যে রয়েছে মেঘদূতম, কুমার সম্ভবম, রঘুবংশম, ঋতু সংহার, এই চারটে। এবার আসবো আমরা তার নাটকের কথায়। সেখানে প্রথমেই যেটার কথা বলবো, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম আর বিক্রমর্বশীয়ম। এবার আমাদের পাঠ্য যে ধীবর বৃত্তান্ত, তার উৎসটা কি? ধীবর বৃত্তান্তের উৎস হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত অভিজ্ঞান শকুন্তলম বলে যে নাটকটা আমরা এক্ষুনি দেখলাম, যার সম্পর্কে শুনলাম, তার ষষ্ঠ অঙ্ক। কাজেই খেয়াল রাখতে হবে ধীবর বৃত্তান্তের উৎস হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা অভিজ্ঞান শকুন্তলম বলে যে নাটক, তার ষষ্ঠ অঙ্ক। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের টেক্সটে। নাট্যাংশ ধীবর বৃত্তান্ত, রচয়িতা কালিদাস। ভুলভ্রান্তি এড়াবার জন্য স্পেলিংগুলোতে একটু জোর দেওয়া দরকার। উৎসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সংস্কৃত ভাষায় লেখা অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্ক। এক্ষেত্রেও আমি বলবো এই বানানটা কিন্তু একটু ভালো করে দেখো, কারণ ভীষণভাবে উৎসটা চাওয়া হয়। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তা টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবেই শাপের প্রভাব দূর হবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটিই হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। এই পর্যন্ত আমরা পড়লাম। এবার কয়েকজনের সঙ্গে আমরা একটু আলাপ পরিচয় সেরে নেব। মহর্ষি কর্ণ, শকুন্তলা, রাজা দুষ্মন্ত, ঋষি দুর্বাসা, প্রিয়ংবদা, এরা এবং কয়েকটি শব্দের অর্থ কিন্তু আমরা একটু জেনে নেব। তাহলে এই গোটা নাট্যাংশটার মধ্যে কি আছে সেটা চট করে ধরতে সুবিধে হবে। মহর্ষি কর্ণ, খেয়াল রাখবে কর্ণ নয়, কর্ণ। তিনি কে ছিলেন? চিরকুমার একজন ঋষি এবং শকুন্তলার পালক পিতা। পালক পিতা অর্থাৎ যার দ্বারা শকুন্তলা বড় হচ্ছেন, পালন করছেন যিনি শকুন্তলাকে। এবার তপবন। তপবন কথাটা তোমরা সবাই শুনেছ, তপের জন্য বন, অর্থাৎ যেখানে ঋষি মুনিরা তপস্যা করে থাকেন। আমরা সহজ ভাষায় বলতে পারি মুনি ঋষিদের আশ্রম। শকুন্তলা কে ছিলেন? শকুন্তলা ছিলেন ঋষি বিশ্বামিত্র এবং স্বর্গের অপ্সরা মেনকার কন্যা। কিন্তু এমনই দুর্ভাগ্য তাঁর যে জন্মের পরেই পিতা এবং মাতা দুজনেই তাকে পরিত্যাগ করে চলে যান। তখন সেই শিশু কন্যাকে আশ্রয় দেন, তাকে বড় করে তোলেন মহর্ষি কর্ণ তাঁর তপবনে। সেই আশ্রমে শকুন্তলার দুই প্রিয় সখী ছিলেন। বলো কি নাম? একজনের নাম হচ্ছে অনুসূয়া, আরেকজনের প্রিয়ংবদা।
বানানটা একটু দেখবে, অনসুয়া। অসুয়া মানে হচ্ছে হিংসা, অনসুয়া মানে হচ্ছে যার মধ্যে কোনো হিংসা বিষয়টাই নেই। তাহলে শকুন্তলার দুই প্রিয় সখীর একজন হচ্ছেন অনুসুয়া আর একজন হচ্ছেন প্রিয়ংবদা। প্রিয়ংবদা অর্থাৎ যিনি সবসময় ভালো কথা বলেন, প্রিয়ভাষিনী যিনি। এবার শকুন্তলা যখন বড় হয়ে উঠলেন তখন তার অসামান্য রূপ সৌন্দর্য দেখে হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত তাকে মহর্ষি কর্ণের আশ্রমে গান্ধর্ব মতে বিবাহ করেন। দূত কাদের বলা হয়? দূত হচ্ছে যে সংবাদ বহন করে, অর্থাৎ মেসেঞ্জার। এবার রাজা দুষ্মন্ত। রাজা দুষ্মন্ত ছিলেন পুরুবংশের একজন শ্রেষ্ঠ সম্রাট। হস্তিনাপুর ছিল তার রাজধানী। এবং যে পয়েন্টটা আমরা আগে আলোচনা করলাম, শকুন্তলাকে তিনি গান্ধর্ব মতে বিবাহ করেন। ঋষি দুর্বাসার কথা পেয়েছি আমরা অলরেডি। ঋষি দুর্বাসা একজন প্রাচীন ঋষি ছিলেন এবং তিনি স্মরণীয় হয়েই আছেন তার ক্রোধের জন্য। অর্থাৎ ভীষণ ছোট ছোট কারণে খুব তাড়াতাড়ি তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যেতেন এবং যার প্রতি তার ক্রোধ তাকে সঙ্গে সঙ্গে অভিশাপ দিতেন। স্মারক চিহ্ন বলে একটা টার্ম আমরা পেয়েছি। স্মারক চিহ্ন কথাটার অর্থ হচ্ছে স্মৃতিচিহ্ন, অর্থাৎ যেটা দেখলে বা দেখালে পুরনো স্মৃতি মনে পড়ে যায়। আর একটা আমরা পেয়েছিলাম ধীবর। ধীবর কথার অর্থ তোমরা সবাই জানো, তবু আমি দিয়ে দিচ্ছি জেলে, কারণ এমসিকিউতে এসএকিউতে এই ধীবর কথার অর্থ কিন্তু খুব চাওয়া হয়। এইখানে তাহলে আমরা যেটা দেখছি, যেখান থেকে আমরা পড়াটা শুরু করেছিলাম, যে শকুন্তলা তিনি আশ্রম দুহিতা। মহর্ষি কর্ণের তপবনে তিনি ছোট থেকে বড় হয়ে উঠেছেন, ফলে সেই আশ্রমের গাছপালা পশু পাখি সকলেই তার অত্যন্ত প্রিয়। এবং শকুন্তলার দুই প্রিয়তম সখী হচ্ছেন অনুসুয়া আর প্রিয়ংবদা। এই রকম একটা অবস্থায় হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত তিনি একদিন মৃগয়ায় বেরিয়েছিলেন। আমরা জানি যে প্রাচীনকালের রাজা মহারাজারা তারা শখের জন্য, অবসর বিনোদনের জন্য শিকার করতে বেরোতেন, যাকেই ভালো সাধু ভাষায় বলা হয় মৃগয়া করা। এবার সেই করতে গিয়ে তিনি যখন অরণ্যে প্রবেশ করেন তখন এক হরিণ শিশুর পিছু ধাওয়া করতে করতে তিনি মহর্ষি কর্ণের তপবনে পৌঁছে যান। সেখানেই আড়াল থেকে দুটো গাছের ফাঁক দিয়ে তিনি শকুন্তলাকে দেখতে পান। শকুন্তলার সেই অপরূপ রূপ সৌন্দর্য দেখে দুষ্মন্ত বিমোহিত হয়ে যান এবং পরবর্তীকালে তাকে তিনি গান্ধর্ব মতে বিবাহ করেন। প্রতিশ্রুতি দেন যে তিনি খুব শিগগিরই রাজধানী থেকে দূত পাঠিয়ে শকুন্তলাকে রানীর সম্মান দিয়ে হস্তিনাপুরে নিয়ে আসবেন। যাবার সময় দুষ্মন্ত তার নিজের নাম খোদাই করা মণিমুক্ত খচিত একটি আংটি শকুন্তলাকে পরিয়ে দিয়ে যান। এবার অনেক দিন হয়ে যাবার পর যখন এই সমস্ত কাণ্ড কারখানা হয়েছে, মানে দুষ্মন্ত এসেছেন তপবনে, শকুন্তলাকে তিনি বিবাহ করেছেন, বেশ কিছু দিন কাটাবার পর তিনি ফিরে গেছেন রাজধানীতে, এই সময়টার মধ্যে মহর্ষি কর্ণ তপবনে ছিলেনই না, তিনি জানেনই না কিছু। এবার দুষ্মন্ত তো ফিরে গেছেন রাজধানীতে, কিন্তু অনেক সময়, দীর্ঘ সময় পার হয়ে যাবার পরেও কোনো দূত তপবনে এলো না। স্বাভাবিকভাবেই শকুন্তলা খুবই চিন্তামগ্ন হয়ে থাকেন সবসময়, স্বামীর চিন্তায়, যে তার স্বামী ঠিক আছেন তো, সুস্থ আছেন তো, তাহলে কেনই বা তিনি দূত পাঠাচ্ছেন না, কেনই বা শকুন্তলা এখনো পর্যন্ত পিতৃগৃহেই পড়ে আছেন। এই রকম একটা সময় যখন শকুন্তলা একদিন এই রকম ভাবেই স্বামীর চিন্তায় অন্যমনা মানে হচ্ছে অন্যমনস্ক, তখন সেই তপবনে এলেন ঋষি দুর্বাসা। এবার শকুন্তলা যে ইচ্ছাকৃতভাবে ঋষি দুর্বাসাকে অপমান করেছেন তা তো একেবারেই নয়। তিনি তার স্বামীর চিন্তায় আত্মমগ্ন, চারপাশে কি ঘটছে না ঘটছে তিনি টেরই পাচ্ছেন না কিছু।
অথচ ঋষি দুর্বাসা ভাবলেন শকুন্তলা বোধহয় তাকে ইচ্ছাকৃতভাবে অপমান করছেন। তিনি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন। একদম ডান হাতের তর্জনী তুলে তিনি কি অভিশাপ দিলেন? যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন হয়ে আছেন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। মোক্ষম অভিশাপ। এবার সেই অভিশাপ পাবার পরেই শকুন্তলার সংবিত ফিরল যে এ কি বিপদ ঘটে গেল। শকুন্তলা কান্নাকাটি করতে লাগলেন। তার যে সখীরা ঋষি দুর্বাসার পায়ে পড়ে গেলেন, সকলে মিলে ঋষিকে বোঝাচ্ছেন। অবশেষে সখী প্রিয়ংবদার একান্ত অনুরোধে ঋষির মন একটু গলল। তিনি বললেন যে শকুন্তলা যদি কোনো নিদর্শন বা প্রমাণ দেখাতে পারেন তবেই অভিশাপের প্রভাব দূর হবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে যখন চলে গেলেন তার আগেই শকুন্তলাকে একটা আংটি পরিয়ে দিয়ে গেছিলেন। এই আংটিটার বিশেষত্ব আমি এক্ষুনি বললাম, সেটা হচ্ছে রাজার নাম খোদাই করা মণিমুক্ত খচিত। সখীরা ভাবলেন এই যে আংটিটা দুষ্মন্ত বিদায় নেবার সময় শকুন্তলাকে পরিয়ে দিয়ে গেছিলেন, সেই আংটিটাই তাহলে হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। অর্থাৎ শকুন্তলা যখন পতিগৃহে যাবেন এই আংটিটা দেখালেই দুষ্মন্তের স্মৃতি ফিরে আসবে। এই সমস্ত কাণ্ড কারখানা ঘটে যাবার পর মহর্ষি কর্ণ, তিনি তো তীর্থ ভ্রমণে গেছিলেন, সেই তীর্থ থেকে ফিরে এসে তিনি সব কথা জানতে পারলেন এবং শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্মন্ত সমীপে, সমীপে মানে হচ্ছে কাছে, দুষ্মন্তের কাছে যখন শকুন্তলা গেলেন, ভাবতেই পারছো যে একটা বিরাট রাজসভা, সভা ভর্তি লোকজন, সভাসদেরা যে যার আসনে উপবিষ্ট হয়ে আছেন, প্রজাবৃন্দের ভিড় সেখানে, এবং সিংহাসনে বসে আছেন স্বয়ং হস্তিনাপুরের রাজা দুষ্মন্ত। ফলে সেখানে সামান্য এক আশ্রম দুহিতা শকুন্তলা যখন উপস্থিত হলেন, তিনি স্বাভাবিকভাবেই একটু ভয়ভীত ছিলেন, একটু ঘাবড়ে গিয়েছিলেন। সকলে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, তুমি কে কন্যা? এবার শকুন্তলা যখন আত্মপরিচয় দিচ্ছেন যে তিনি রাজা দুষ্মন্তের স্ত্রী, সকলেই অট্টহাসিতে ফেটে পড়ছেন, ব্যঙ্গ করছেন তাকে। দুষ্মন্ত কিন্তু চিনতে পারছেন না শকুন্তলাকে। কারণ কাণ্ডটা কি ঘটেছে, পথে আসবার সময় শচী তীর্থ পড়েছিল, একটা তীর্থস্থান। সেইখানে স্নান করবার পর যখন সেই জলাঞ্জলি দিচ্ছেন, তখন শকুন্তলার অন্যমনস্কতায় হাত থেকে খুলে পড়ে গেছে সেই আংটিটা, যার ফলে শকুন্তলা সেই আংটিটা দুষ্মন্তকে দেখাতে পারলেন না। আর সেই জন্যেই দুর্বাসার অভিশাপও কাটল না। দুষ্মন্ত ভুলেই গেলেন শকুন্তলাকে, আর শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়। এই লাইনটা খেয়াল রাখবে। এই লাইনটা তুলে যে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে শকুন্তলা কেন অপমানিতা হলেন। আরো কয়েকটা কোয়েশ্চেন আমরা দেখে নিই। সেটা হচ্ছে এই জায়গাটা, কার অনুরোধে ঋষি দুর্বাসা অভিশাপ মুক্তির কারণ বলে দিয়েছিলেন? সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। কোন আংটির কথা বলা হয়েছে? আর এইখানটা শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেবার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। এইখান থেকে আমরা কোয়েশ্চেন নিতে পারি যে কোথায় শকুন্তলা তার আংটি হারিয়ে ফেলেছিলেন। এর ফলেই তাহলে শকুন্তলা অপমানিতা হচ্ছেন সেই ভরাভর্তি রাজসভায়, এবং অপমানিতা হয়ে তিনি আবার ফিরে চলে আসছেন তাঁর পিতৃগৃহে, অর্থাৎ মহর্ষি কর্ণের তপবনে। এদিকে ঘটনাক্রমে সেই আংটি পাচ্ছে এক ধীবর, অর্থাৎ জেলে। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের মূল অংশটা। খেয়াল করবে, যেহেতু এটা নাটক, সেই জন্য সব কথাবার্তাই সংলাপের আকারে হবে, এবং দ্বিতীয়ত
বিভিন্ন অঙ্গভঙ্গি, অর্থাৎ যারা এটা অভিনয় করবেন তাদের চোখে মুখে কিরকম ভাবভঙ্গি ফুটে উঠবে, এবং ঘটনার স্থান, ঘটনার কাল, এবং সেই সময়টায় প্রবেশ প্রস্থান সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে, যাতে এগুলো স্টেজে অভিনয় করতে কারোর কোনো অসুবিধে না হয়। এখানেও আমরা কিন্তু তার ব্যতিক্রম দেখব না। কালিদাস তিনি যেহেতু সুবিখ্যাত কবি এবং নাট্যকার, তিনি কিন্তু প্রত্যেকটা দিক খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। সেই জন্য প্রত্যেকটা ইনস্ট্রাকশন, কিভাবে যারা অভিনয় করবেন কুশীলবরা প্রবেশ প্রস্থান করবেন, তারা কিরকম ভাবে অভিনয়টা করবেন, সব কিছু দেওয়া রয়েছে। তারপর তারপর অর্থাৎ কোনো ঘটনার পরে আমরা কিন্তু অলরেডি 5টা অঙ্ক পেরিয়ে এসেছি, অর্থাৎ 5 অ্যাক্টস হয়ে গেছে অলরেডি। কারণ আমি বলেই দিয়েছি যে অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্ক থেকে নেওয়া এটা, ফলে অনেকটা ঘটনা ঘটে গেছে। এবার এইখান থেকে শুরু হচ্ছে যে যখন শকুন্তলা রাজা দুষ্মন্তকে তাঁর দেওয়া আংটি দেখাতে পারেননি, অপমানিতা হয়ে ফিরে গেছেন পিতৃগৃহে, তারপরেই সেই আংটিটা পেয়েছে এক ধীবর বা জেলে। এই জায়গা থেকে শুরু হচ্ছে। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে 2 রক্ষীর প্রবেশ। 2 রক্ষী তাড়না করে, তাড়না কথার অর্থ হচ্ছে পীড়ন, আমি এগুলো পরবর্তীকালে সব দিয়ে দেব। তাড়না করে কি বলছে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? পুরুষ, পুরুষ মানে সেই ধীবর বা জেলে, এখানে দিয়েই দিচ্ছি আমি। ভয় পাওয়ার অভিনয় করে। আচ্ছা, এই জায়গাটা পড়ে অনেকের একটু বিভ্রান্তি তৈরি হতে পারে যে সে বোধহয় অ্যাক্টিং করছে ভয় পাওয়ার, সত্যি সত্যি ভয় পায়নি। তা কিন্তু নয়। নাট্যকার এখানে বুঝিয়ে দিচ্ছেন যে ধীবরের ভূমিকায় যে অভিনয় করবে সে এই জায়গাটায় ভয় পাওয়ার অভিনয় করবে, কারণ রাজশ্যালক এবং 2 রক্ষী তাকে ধরে ফেলেছেন, তাকে তাড়না করা হচ্ছে, পীড়ন করা হচ্ছে, ফলে সে খুব ভয় পেয়ে গেছে। সেই ভয় পাওয়াটা তার চোখে মুখে যেন ধরা পড়ে। সে কি বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সদ্ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ কি বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? রাজশ্যালক বলছেন এবার, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। 2 রক্ষী বলছে, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ বলছে, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক হেসে একটু ব্যঙ্গ করেই বলছেন, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। শ্যালক বলছেন, তারপর তারপর? পুরুষটি বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। এখানেও সে একই ব্যাপার। জিনিসটা বোঝবার আগে আমরা একটু শব্দার্থ কয়েকটার দিকে জোর দেব। তাড়না অর্থাৎ পীড়ন, অত্যাচার। একটা টার্ম পেয়েছিলাম আমরা, সেটা হচ্ছে বাটপার। বাটপার কাদের বলা হয়? যারা দস্যু, লুঠেরা, তাদের বলা হয় বাটপার।
পূর্বাপর। পূর্বাপর কথাটা কোয়েশ্চেনে খুব চাওয়া হয়। পূর্বাপর হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা টার্ম আমরা একটু বাদেই পাবো, সেজন্য আমি এখানে করেই দিচ্ছি, গাঁট কাটা। গাঁট কাটা কাদের বলে? যে পরের ট্যাঁক কেটে টাকা পয়সা চুরি করে, অর্থাৎ সোজা কথায় পকেটমার। ব্যাপারটা যেটা ঘটছে সেটা হচ্ছে যে রাজশ্যালক। এখন শ্যালক কাকে বলা হয়? স্ত্রীর ভাইকে বলা হয় শ্যালক। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে দুষ্মন্ত স্ত্রী শকুন্তলা, তাকে তো দুষ্মন্ত চিনতেই পারলেন না, তিনি তো ফিরে গেলেন আশ্রমে, তাহলে শকুন্তলার ভাই কোত্থেকে এলো? এক্ষেত্রে আমি বলে রাখি যে বড় বড় রাজা যারা রয়েছেন বা ছিলেন, তাদের কিন্তু একজন স্ত্রী থাকতেন না, তাদের একাধিক স্ত্রী থাকতেন। সুতরাং এই রকমই আর একজন পত্নীর ভাই, সেই হচ্ছে এখানে রাজশ্যালক। এবার রাজশ্যালক কোন কার্যে নিযুক্ত ছিলেন, এটা কিন্তু খুব কোয়েশ্চেনে আসে, সেটা হচ্ছে এইটা, নগর রক্ষায়। তাহলে আমরা এখানে কোয়েশ্চেনটা আনতেই পারি যে রাজশ্যালক কোন কার্যে নিযুক্ত ছিলেন। এবারে তাহলে যেটা ঘটছে যে ধরো তুমি থিয়েটার হলে বসে আছো, পর্দা উঠছে, দেখা যাচ্ছে যে রাজশ্যালক, তার পিছনে হাত বাঁধা অবস্থায় একজন পুরুষ মানুষ এবং তাকে সঙ্গে করে নিয়ে আসছে দুই রক্ষী, অর্থাৎ মোট 4 জন ব্যক্তি তারা স্টেজে প্রবেশ করলেন। এবার এই যে দুই রক্ষী, তারা সেই হাত বাঁধা পুরুষ মানুষটিকে ভীষণ পীড়ন করে, ভীষণ অত্যাচার করে তাকে চোর অভিধায় ভূষিত করছেন এবং বলছেন যে শিগগির করে বল, যে রাজা দুষ্মন্তের নাম খোদাই করা মণিমুক্ত খচিত এই আংটিটা তুই কোথায় পেলি? এবার রাজশ্যালকের সামনে দুই রক্ষীর তাড়নায় এই পুরুষ মানুষটি, অর্থাৎ যে ধীবর, সে খুব ভয় পেয়ে গেছে। সে বলল, আপনারা সবাই শান্ত হন, আমি চুরি করিনি। প্রথম রক্ষী ব্যঙ্গ করে বলছেন, ও তুই চুরি করিসনি, তার মানে তোকে একজন সৎ ব্রাহ্মণ, আদর্শ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা একটা দান করেছেন, তাই তো? এটাই বলতে চাইছিস তো? ধীবর বলছে, আপনারা দয়া করে শুনুন একটু, আমি না একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। এবার দ্বিতীয় রক্ষী, সে বলছে, বেটা বাটপার। বাটপার মানে আমরা এইমাত্র দেখলাম যে দস্যু, লুটপাট করে যে, তাহলে তাকে চোরও বলা হচ্ছে, বাটপারও বলা হচ্ছে। আরে আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? রাজশ্যালক সূচককে উদ্দেশ্য করে বলছেন, আমরা একটু পরে জানবো যে কোন রক্ষীর কি নাম। সূচককে উদ্দেশ্য করে বলছেন, সূচক, এই লোকটিকে পূর্বাপর প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু বলতে দাও আগে, মাঝখানে বাধা দিও না। সেই কথা শুনে দুই রক্ষী একসঙ্গে বলছে, তা প্রভু আপনি যা আদেশ করেন। জেলেকে বলছে, নে বল, কি বলছিলি? তখন সেই পুরুষ মানুষটি বলছে যে আমি জাল, বড়শি ইত্যাদি সবকিছু নিয়ে মাছ ধরে আমার সংসার চালাই। তখন রাজশ্যালক একটু হেসে, একটু ব্যঙ্গাত্মক সুরে বলছেন, ও তা তোর জীবিকা তো বেশ পবিত্র বলতে হয় দেখছি। এবার জীবিকা তুলে, পেশা তুলে কথা বলা হয়েছে, যেটা ধীবর সহ্য করতে পারেনি। সে পরিষ্কার বলছে যে মহাশয়, এরকমটা বলবেন না, কারণ যে মানুষ যে বৃত্তি বা পেশা নিয়ে জন্মেছে, সেই পেশা যতই ঘৃণ্য হোক না কেন, তা পরিত্যাগ করা উচিত নয়। কারণ খেয়াল রাখবেন, যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ, অর্থাৎ বেদ বিষয়ে যিনি পণ্ডিত, তিনি স্বভাবে দয়াপরায়ণ হলেও যখন যজ্ঞের পশুবধ করতে হয়, তখন তিনিও কিন্তু নির্দয় হয়ে থাকেন, কারণ পেশার খাতিরে। সুতরাং যার যেটা পেশা, সেটাই তার কাছে সম্মানের বিষয়। আমার পেশাও হচ্ছে মাছ ধরা, কাজেই এটাও আমার কাছে সম্মানের বিষয়। আপনি যে আমার পেশা নিয়ে ব্যঙ্গ করছেন, এরকমটা করবেন না। শ্যালক অধৈর্য হয়ে পড়েছেন, নে নে, তারপর তারপর কি হলো? তখন সেই ধীবর বলছে, একদিন আমি একটা রুই মাছ যখন খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে
মণিমুক্ত খচিত এই আংটিটা আমি দেখতে পেলাম। এবার আংটিটা বিক্রি করবার জন্য যখন আমি লোকজনকে দেখাচ্ছিলাম, তখনই তো আপনারা আমাকে ধরলেন। এবার মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। আমি শুধু আপনাদেরকে জানালাম যে কি করে এই আংটিটা আমার কাছে এলো। তাহলে সে একদম সোজা কথার মানুষ, যেটা ঘটেছে সেটাই সে বলেছে। অর্থাৎ তাহলে আমরা একটু কানেক্ট করতে পারি এবার। শচীতীর্থে স্নান করবার পর যখন সেই জলের আজলা নিয়েই জলাঞ্জলি দিচ্ছিলেন শকুন্তলা, তখন তার অন্যমনস্কতায় আংটিটা টুপ করে খুলে পড়ে গেছে জলেরই মধ্যে। সেই আংটিটা খেয়ে ফেলেছে একটা রুই মাছ। এবার ঘটনাচক্রে এই জেলের জালে সেই রুই মাছ ধরা পড়েছে। জেলের কাজই হলো মাছ ধরে সেগুলো খণ্ড খণ্ড করে কেটে বাজারে বিক্রি করা। সে দিন আনা দিন খাওয়া মানুষ। এবার এই রুই মাছটা যখন সে খণ্ড খণ্ড করে কাটলো, তখন সেই মাছের পেটের মধ্যেই মণিমুক্ত ঝলমল ঝলমল করছে আংটিটা সে পেয়েছে। এবার সে যেহেতু একেবারে দিন আনে দিন খায়, খুবই দরিদ্র, সে ভাবলো তার মানে নিশ্চয়ই আংটিটা খুব দামি হবে। আমি একটু যারা আংটির দাম টাম জানে, অর্থাৎ শ্যাকরা, তাকে দেখাই। এই রকম ভাবে সে যখন লোকজনকে দেখাচ্ছিল, ঠিক সেই সময় নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক, তার কাজটাই হচ্ছে যে সারা নগরে পাহারা দিয়ে বেড়ানো, অর্থাৎ কোথাও কোনো অন্যায় অনিয়ম চলছে কিনা। ফলে তাঁদেরই চোখে ধরা পড়ে গেছে যে একজন ধীবর সামান্য একটা জেলে সেরকম মণিমুক্ত ঝলমলে আংটি কিনা সবাইকে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছে। তার মানে নিশ্চয়ই গন্ডগোল, সে নিশ্চয়ই চুরি করেছে। এবং যখন আংটিটা তারা হস্তগত করেছেন, তখন দেখেছেন যে এই আংটিতে রাজা দুষ্মন্তর নামও খোদাই করা আছে। তাহলে এই লোকটা রাজবাড়ি থেকে আংটি চুরি করেছে। এত সাংঘাতিক অপরাধী, তাকে ধরেছে তারা। এবার জেলে সবটাই বলেছে যে কিভাবে এই আংটি সে পেল। এবার রাজশ্যালকের ওপরেই সে বিচারের ভার ছেড়ে দিয়েছে যে আমি সব কথাই বললাম কি করে এই আংটি আমি পেয়েছি। এবার আপনারা যদি আমাকে মারতে হয় তাহলে মারুন, যদি ছেড়ে দিতে হয় তাহলে ছেড়ে দিন। যতটা পড়লাম সেখান থেকে আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন চটপট করে একটু করে নেব। আপনারা শান্ত হন। কে কাদের শান্ত হতে বলেছে? আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। তাহলে এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসবে, জেলে কোথায় থাকতো? এগুলো সবই বুঝতে পারছো এসএকিউ টাইপ কোয়েশ্চেন্স, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স, 1 নম্বরের মতো। আপনারা অনুগ্রহ করে শুনুন। কে কাদের কি শুনতে বলেছে? বুঝতেই পারছো, কে মানে হচ্ছে ধীবর, কাদের মানে হচ্ছে রক্ষীদের, কারণ তারাই ওকে তাড়না করছিল। আর কি শুনতে বলেছে? যে রাজা দুষ্মন্তের নাম খোদাই করা মণিমুক্ত খচিত আংটি সে কিভাবে পেয়েছে। এবার এই জায়গাটা সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। পূর্বাপর কথার অর্থ কি? নেক্সট লাইনটা যেটা, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। জেলে কিভাবে তার সংসার চালাতো? পরের লাইনটাই, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে কখন এই কথা বলেছিলেন? ফলে তোমরা দেখতে পাচ্ছ যে এটার প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু কোয়েশ্চেন। শুনুন মহাশয়, এরকম বলবেন না বলেই সে বেশ কিছুটা কথা বলছে। তাহলে এখান থেকে আমরা কোয়েশ্চেন নেব, কার উক্তি, এরপর সে কি বলেছিল। এটা একটা 3 মার্কসের কোয়েশ্চেন। প্রথম পার্টটায় 1 থাকবে, পরের পার্টটায় 2 থাকবে। কি বলেছিল সেটা আমরা কিন্তু এই জায়গাটার মধ্যে পুরোটা পেয়ে যাচ্ছি। এবার এই লাইনটা, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। তাহলে আংটি পাওয়ার বিষয়ে ধীবর কি জানিয়েছিল? এবার রাজশ্যালক বলছেন, জানুক
জানুক তার মানে আরেকজন রক্ষীর নাম। এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। দুই রক্ষী বলছে, তবে তাই হোক, চললে গাঁট কাটা। গাঁট কাটার অর্থ আমি দিয়ে দিয়েছি। সবাই এগিয়ে চললেন। এইটুকু জায়গায় আমরা যেটা দেখলাম যে রাজশ্যালক এর আগেও কিন্তু একবার ব্যঙ্গ করেছেন। এইখানটায় পরিষ্কার করে আমি বলেই দিলাম যে তিনি কিন্তু ব্যঙ্গ করেই জেলেকে বলছেন যে, বাহ, তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, তুই যেভাবে জাল বড়শি সবকিছু নিয়ে মাছ টাছ ধরিস, ফলে ব্যঙ্গ। আবার এই জায়গাটাতেও আমরা দেখব সমাজের এই যে জাতপাতের যে ভেদ বিভেদ সেটাও কিন্তু ফুটে উঠছে। তখনকার সমাজে কিরকম ভাবে শ্রেণী বিভাজনটা ছিল। শ্যালক সবকিছু শুনলেন যে ধীবর কিভাবে আংটি পেয়েছে ইত্যাদি। তারপর তিনি অন্যতম একজন রক্ষীকে, যার নাম জানুক, তাকে উদ্দেশ্য করে কি বলছেন যে এই জেলের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে, তার থেকেই বোঝা যাচ্ছে যে এ হলো গোসাপ খাওয়া জেলে। গোসাপ মানে হচ্ছে গধিকা, অর্থাৎ বড় ধরনের যে টিকটিকি প্রজাতির প্রাণী। তোমরা অনেকেই গোসাপ দেখেছো। তো এই যে গোসাপ খাওয়া জেলে অর্থাৎ নিচু জাতের জেলে, বোঝাই যাচ্ছে, কারণ তার গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে। সুতরাং রাজশ্যালক তিনি যে উঁচু জাতির মানুষ এবং এই জেলে গোসাপ খাওয়া অর্থাৎ সে যে নিম্ন জাতির মানুষ, এই কথাটা তার কথার মধ্যে দিয়েই স্পষ্ট করে তিনি বুঝিয়ে দিচ্ছেন। তবে হ্যাঁ, তার মধ্যে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে একটা বিবেচনা বোধ আছে। সেই জন্যেই তিনি চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছেন না। তিনি বলছেন যে গোসাপ খাওয়া জেলে মনে হচ্ছে ঠিক আছে, তবে আংটি পাবার ব্যাপারে ও যা বলল সেটা একবার যাচাই করে দেখতে হবে, তাই রাজবাড়ির দিকে যাওয়াই ভালো। তাহলে এইটুকু অংশের মধ্যে আমরা কি কোয়েশ্চেন পাচ্ছি? এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। কে কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন? আর একটা হলো, সুতরাং রাজবাড়িতেই যাই। রাজবাড়িতে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? রাজশ্যালক তার মধ্যে যতই শ্রেণীবিভাজন বিষয়টা থাকুক না কেন, সেই সঙ্গে কিন্তু একটা বিবেচনা বোধও ছিল, ঠান্ডা মাথার মানুষ। সেই জন্য জেলে যখন এতগুলো কথা বলল, এতগুলো কথা কি সে বানিয়ে বানিয়ে বলবে, এটা তার মধ্যে একটা খটকা তৈরি করেছে। সেই জন্যেই তিনি দুই রক্ষীকে বলছেন যে একে নিয়ে চলো আমরা সবাই মিলে রাজবাড়িতে যাই, কারণ সেখানে গেলেই পরিষ্কার বোঝা যাবে যে আংটি পাবার ব্যাপারে ও যেটা বলল সেটা সবটাই সত্যি বলেছে নাকি পুরোটাই মিথ্যে কথা বলেছে। দুই রক্ষী তাদের প্রভু অর্থাৎ রাজশ্যালকের কথায় সায় দিয়ে বলছেন যে তবে তাই হোক, এবং ধীবরের প্রতি তাদের যে রাগ, কারণ তো চোর, চুরি করেছে, আংটি চোর, তাই জন্য তাকে বলা হচ্ছে চললে গাঁট কাটা। সবাই মিলে এগিয়ে চললেন। কোথায় এগিয়ে চললেন? রাজবাড়ির দিকে। রাজবাড়িতে পৌঁছে যাওয়া হয়েছে ইতিমধ্যে। রাজশ্যালক বলছেন এবার সূচককে উদ্দেশ্য করে, সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। দুই রক্ষী বলছে, আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুশি হবেন। চট করে কোয়েশ্চেন নিয়ে নেব, মহারাজ কোন সংবাদ শুনে খুশি হবেন? আনসার তোমরা অনেকেই হয়তো বুঝে ফেলেছো। আমি একটু বলছি, দেখো তোমার সঙ্গে আমার আনসার এক হচ্ছে কিনা। রাজা দুষ্মন্ত তার হারিয়ে যাওয়া আংটি পাওয়া গেছে এবং সেই সঙ্গে চোরকেও পাওয়া গেছে, এই সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। তাহলে তিনি কি করলেন? তারা তিনজনে মিলে, রাজশ্যালক, দুই রক্ষী, তিনজনে মিলে তথাকথিত চোর ওই ধীবরকে নিয়ে রাজবাড়িতে এসেছেন। রাজবাড়ির যে সিংহ দরজা তার সামনে তিনজনে দাঁড়িয়েছেন এবং দুই রক্ষীর পাহারায়
ওই ধীবরকে রেখে রাজশ্যালক রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছেন। দুই রক্ষীকে এটাই জানিয়ে যাচ্ছেন যে আমি আংটি পাবার বৃত্তান্ত সমস্তটা রাজাকে জানাই এবং তিনি কি আদেশ করেন সেই আদেশ নিয়ে ফিরে আসি। দুই রক্ষী বলছেন, হ্যাঁ, আপনি প্রবেশ করুন, দেখবেন রাজামশাই এই সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। এবার প্রথম রক্ষী বলছে, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। এই প্রভু অর্থাৎ রাজশ্যালক। দ্বিতীয় রক্ষী বলছে, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী বলছে, জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। তাহলে ঠিক এই জায়গাটুকু থেকে এইটা আর এইটা আমরা অনায়াসে বুঝতে পেরে যাচ্ছি যে দ্বিতীয় রক্ষীর নাম হচ্ছে জানুক, তাহলে অবভিয়াসলি প্রথম রক্ষীর নাম হচ্ছে সূচক। তাহলে এখানে প্রথম রক্ষী, তার নাম সূচক, দ্বিতীয় রক্ষী, তার নাম হচ্ছে জানুক। রাজশ্যালক এখন এখানে নেই, তিনি রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছেন। অনেকক্ষণ হয়ে গেছে। রক্ষীরা ভাবছে যে আমাদের প্রভুর তো খুব দেরি হচ্ছে দেখছি। তখন দ্বিতীয় রক্ষী বলছে, আরে বাবা, বড় বড় রাজা মহারাজারা সবসময় কি আর ফাঁকা বসে থাকেন? তাদের কাছে সময় সুযোগ অবসর বুঝে তবে না যাওয়া যায়, সেজন্যেই দেরি হচ্ছে আমাদের প্রভুর। এবার প্রথম রক্ষী অর্থাৎ সূচক সে জানুককে বলছে, বুঝলি তো, জেলেকে দেখিয়ে বলছে, ওকে মারবার আগে ওর গলায় যে ফুলের মালা পরানো হবে সেই মালা গাঁথবার জন্য আমার হাত দুটো না এখনই একেবারে নিষ্পিস নিষ্পিস করছে। তাহলে তখনকার দিনের নিয়মটাই ছিল যে কারোর যদি প্রাণদণ্ড হতো তাহলে তাকে মারবার আগে হয় শুলের পিঠে চড়িয়েই তো প্রাণদণ্ড হতো, যাকে শুলদণ্ড বলা হয়, শুলে চড়ানো। মারবার আগে তার গলায় ফুলের মালা পরিয়ে দেওয়া হতো। প্রথম রক্ষী বলছে, ওই ফুলের মালা গাঁথবার জন্য আমার হাত দুটো না এখনই একবারে নিষ্পিস নিষ্পিস করছে। জেলে তো আরো ভয় পেয়ে গেছে। জেলে বলছে, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী এবার তাকিয়ে দেখছে। তাকিয়ে কি দেখছে? এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। এবার জেলেকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশ্যালক প্রবেশ করছেন, তার মানে তিনি এতক্ষণ স্টেজের বাইরে ছিলেন, আমরা তো অভিনয়টা দেখছি না। এবার রাজশ্যালক আবার স্টেজে প্রবেশ করছেন, হাতে কাগজ রয়েছে, অর্থাৎ যেখানে মহারাজ দুষ্মন্তের হুকুমনামা বা আদেশপত্র সেটা। শ্যালক ঢুকেই সূচককে বলছেন, এই জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূচক বিনা বাক্য ব্যয় সেই আদেশ পালন করছে, তা প্রভু যা আদেশ করেন। দ্বিতীয় রক্ষী জানুক বলছে, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো। জেলের হাতের বাঁধন খুলে দিল। এবার সেই পুরুষ বা জেলে রাজশ্যালককে প্রণাম করে জিজ্ঞাসা করছে, প্রভু, আজ আমার সংসার চলবে কিভাবে? রাজশ্যালক বলছেন, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। পুরুষ অর্থাৎ ধীবর সেটা প্রণাম করে গ্রহণ করে বলছে, প্রভু, অনুগৃহীত হলাম। সূচক বলছে, সূচক মানে আমাদের প্রথম রক্ষী, সূচক বলছে, এ কি যাতা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। জানুক বলছে, হুজুর, হুজুর মানে সে উদ্দেশ্য করছে রাজশ্যালককে, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। রাজশ্যালক বলছেন, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান,
মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। সূচক বলছে, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানুক বলছে, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখছে জানুক। তখন সেই ধীবর বা জেলে সে জানুককে উদ্দেশ্য করে বলছে, মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। তখন জানুক বলছে, এটা তুমি ঠিকই বলেছ, মানে খুশি হয়েছে এবার একটু। আর রাজশ্যালক কি বলছেন লাস্টে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এখানেই শেষ হচ্ছে আমাদের পাঠ্য অংশটুকু। তাহলে যেটা আমরা দেখলাম, যে জায়গাটা আমরা শেষ করেছিলাম, যে সকলেই মনে মনে প্রস্তুত, সকলে অর্থাৎ দুই রক্ষী, যে ধীবরের এবার আর ছাড়ানছুড়ন নেই, সে রাজার নাম খোদাই করা আংটি চুরি করেছে বলে কথা, অতএব তার তো প্রাণদণ্ড এক প্রকার নিশ্চিত। এই নিয়ে যখন আলোচনা চলছে তখন ধীবর আরো ভয় পেয়ে যাচ্ছে এবং সে বলছে, আপনারা বিনা দোষে আমাকে শুধু শুধু প্রাণদণ্ডে দণ্ডিত করবেন না। এই সমস্ত কথাবার্তার মধ্যেই রাজশ্যালক রাজা দুষ্মন্তের আদেশনামা হাতে নিয়ে ফিরে আসছেন এবং ফিরে এসেই রক্ষীদেরকে তিনি আদেশ করছেন যে যেন এই জেলের হাতের বাঁধন খুলে দেওয়া হয়, কারণ সে আংটি পাওয়ার ব্যাপারে যা কিছু বলেছিল সেই সমস্ত কিছু সত্যি বলে প্রমাণিত হয়েছে। সঙ্গে সঙ্গে সেই আদেশ পালন করা হচ্ছে, জেলের হাতের বাঁধন খুলে দেওয়া হচ্ছে। এবার জেলে, সে বেচারি তো খুব গরিব মানুষ না, তার তো পুরো দিনটাই এভাবে নষ্ট হয়ে গেল। এবার সেই দিনটা তার সংসার কি করে চলবে? তার ঘরে হয়তো স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, এবং সে খুব স্পষ্টবাদী। সেই জন্যই সে রাজশ্যালককে জিজ্ঞাসা করছে, প্রভু, আজকে আমার সংসারটা কি করে চলবে? তখন রাজশ্যালক বলছেন, রাজা দুষ্মন্ত তোমার সত্যবাদিতায় খুশি হয়ে তোমাকে আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ পারিতোষিক হিসেবে দিয়েছেন। পারিতোষিক অর্থাৎ পুরস্কার। ধীবর সেটা গ্রহণ করছে, রাজশ্যালককে প্রণাম করছে এবং বলছে, প্রভু, অনুগৃহীত হলাম। অনুগৃহীত মানে হচ্ছে উপকৃত হলাম। রক্ষীরা কিন্তু এদিকে ভীষণ হিংসা করছে জেলেকে, কারণ বেশ ভালো রকমের মোটা অঙ্কের টাকা পেয়েছে জেলে। তখন রক্ষীরা বলছে, এ কি যাতা অনুগ্রহ, এ তো একেবারে শুল থেকে নামিয়ে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ যে কিনা কিছুক্ষণ আগে পর্যন্ত ঠিক ছিল মারা যাবেই, প্রাণদণ্ডে দণ্ডিত হবেই, তাকে কিনা একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। আরেকজন রক্ষী বলছে, হুজুর, মানে রাজশ্যালককে উদ্দেশ্য করে, আর যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতে মনেই হচ্ছে যে এই আংটিটা রাজার খুব প্রিয় আংটি ছিল, না? রাজশ্যালক বলছেন যে এটা দামি বলেই যে রাজার কাছে খুব প্রিয় সেটা কিন্তু আমার মনে হয়নি, কারণ রাজা দুষ্মন্ত স্বভাবতই গম্ভীর প্রকৃতির। অথচ এই আংটিটা দেখেই তিনি মুহূর্তের জন্য বিহ্বল হয়ে গেছিলেন, অভিভূত হয়ে পড়েছিলেন। সম্ভবত এই আংটিটা দেখে তার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে গেছে। তখন একজন রক্ষী বলছেন, তাহলে আংটিটা ফিরিয়ে দিয়ে আপনি রাজার খুব উপকার করলেন বলতে হয়। আরেকজন রক্ষী বলছে, তার চেয়ে বল এই জেলের উপকার করলেন, সেবা করলেন তার। এবার জেলে যে লোকটি, সে রক্ষীদের এই হিংসাটা বুঝতে পেরেছে। সে খুব বুদ্ধিমান। সে সঙ্গে সঙ্গেই বলছে যে, মহাশয়, আমি যে পারিতোষিক পেয়েছি তার অর্ধেকটা আমি আপনাদের ওই ফুলের দাম হিসেবেই দিচ্ছি। এতক্ষণে রক্ষীরা খুশি হয়েছে, হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আর রাজশ্যালককে আমরা দেখব, যে রাজশ্যালক এতক্ষণ ধরে
জেলেকে ব্যঙ্গ করছিলেন তার জীবিকা নিয়ে, তার জাতি নিয়ে, সেই রাজশ্যালক তিনিও জেলের সততায়, সত্যবাদিতায় খুশি হয়ে জেলেকে নিজের বিশিষ্ট প্রিয় বন্ধু রূপে সম্মানিত করছেন। কেমন? এবার একটু কোয়েশ্চেনের জায়গাগুলোতে আমরা ফেরত যাব। আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, এই জায়গাটা অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। বক্তাকে, এই লাইনটা জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। কে কেন এই কথা বলেছিল? এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। প্রভুকে তিনি এসে কি বলেছিলেন? এবার তিনি এসে কি বলেছিলেন আমি এখানে অ্যারো মার্ক করেই দিয়েছি যে এইটা হচ্ছে আনসার, যে এই জেলেকে ছেড়ে দেবার আদেশ দিয়েছিলেন, কারণ আংটি পাবার ব্যাপারে জেলেটি যা বলেছিল তার সমস্ত সত্যি বলে প্রমাণিত হয়েছে। এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, এখানেও সে একই কোয়েশ্চেন, কথাটি কে বলেছে? এগুলো কিন্তু খুব এমসিকিউতে আসে। নেক্সট হচ্ছে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? কে কাকে কেন এই কথা বলেছে? শায়লক যেটা বলছেন, আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে রাজামশাই তোমাকে দিয়েছেন। এই জায়গাটা একটু দেখে রেখো যে পারিতোষিক কি পেয়েছিল, জেলে রাজার কাছ থেকে কি পারিতোষিক পেয়েছিল। নেক্সট হচ্ছে প্রভু অনুগৃহীত হলাম, এ কথা বলার কারণ কি? সেম আনসার হবে। এ কি যাতা অনুগ্রহ? এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। বক্তাকে কেন সে কথা বলেছে? আর একটা জায়গা আমরা পুরো হাইলাইট করে নেব, এই দামি রত্ন থেকে শুরু করে। আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। রাজা দুষ্মন্ত স্বভাবত কেমন? স্বভাবত গম্ভীর প্রকৃতির, কিন্তু তা সত্ত্বেও আংটিটা দেখে মুহূর্তের জন্য রাজা বিহ্বল ভাবে চেয়ে রইলেন। এই জায়গাটা একটু ভালো করে দেখে নিও। সূচক কি বলছে আমরা পড়েছি, জানুক কি বলছে ইত্যাদি। এই জায়গাটা, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। কে কোন পরিস্থিতিতে এই কথা বলেছিল? আর একদম শেষের যে অংশটা, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। বক্তাকে কেন তিনি ধীবরকে বিশিষ্ট প্রিয় বন্ধু হিসেবে স্বীকার করলেন? এটার উত্তর আমি এক্ষুনি আলোচনা করে দিয়েছি। একটু প্রসঙ্গটা ধরাবে, ঘটনাগুলো ধরাবে এবং তারপরে বলবে ধীবরের যে সততা এবং সত্যবাদিতায় খুশি হয়ে রাজশ্যালক তাকে নিজের বিশিষ্ট প্রিয় বন্ধু রূপে স্বীকার করেছিলেন। আর সবশেষে আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, যে এই যে সংস্কৃত অভিজ্ঞান শকুন্তলমের ষষ্ঠ অঙ্কের এই পার্টিকুলার জায়গাটা বাংলায় অনুবাদ, তর্জমা মানে অনুবাদ বা ট্রান্সলেট করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এটাও কিন্তু আমাদের এমসিকিউতে খুবই আসে। আমরা এতক্ষণ ধরে যে ধীবর বৃত্তান্ত ওটা পড়লাম, সেখান থেকে কি কি উল্লেখযোগ্য বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমেই দেখো, নাট্যাংশের নামটা যেটা ধীবর বৃত্তান্ত। কেন ধীবর বৃত্তান্ত হলো? কারণ পুরো যে পাঠ্যাংশটা সেটা সবটাই ধীবরকে কেন্দ্র করে। সেখানে ধীবরের পরিচয়, অর্থাৎ সে কোথায় থাকে, সে কিভাবে জীবিকা অর্জন করে, জাল বড়শি ইত্যাদি দিয়ে সে মাছ টাছ ধরে জীবিকা অর্জন করে। রাজা দুষ্মন্তের
নাম খোদাই করা মণিমুক্ত খচিত আংটিটা সে কোথা থেকে কিভাবে পেল, তার পারিতোষিকের পরিমাণ, পারিতোষিক অর্থটা আমি তখনও বলেছিলাম, এখানে দিয়েও দেওয়া হয়েছে যে পুরস্কার, পারিতোষিক গ্রহণ করছে সে, এবং সেই পারিতোষিকের অর্ধেক সে রক্ষীদেরকে প্রদান করছে। ফলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই কেন্দ্রীভূত হয়েছে ধীবরকে নিয়ে। সেই জন্যেই এটার নাম বা এটার যে মূল বিষয়টা ধীবর বৃত্তান্ত। এখানে দুষ্মন্ত শকুন্তলা আছেন বটে, কিন্তু তাদের শুধু উল্লেখ মাত্র আছে। আমরা বলতে পারি যে পরোক্ষ উপস্থিতি, প্রত্যক্ষ উপস্থিতি কিন্তু ধীবরের। এবার সেকেন্ড পয়েন্ট, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ধীবরের চরিত্র বৈশিষ্ট্য। তোমরা যখন চরিত্র বৈশিষ্ট্য করবে তখন শুরুতে একটা লাইন একটু ইন্ট্রো হিসেবে দিয়ে নেবে যে পাঠ্য এর লেখা এই অংশে আমরা ধীবর বলে যে চরিত্রটিকে পাই তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এইটা বলে নিয়ে এক একটা বৈশিষ্ট্য এক একটা সেপারেট প্যারাগ্রাফে দেবে, তাহলে যিনি পরীক্ষক তার বুঝতে সুবিধে হবে। ক খ গ ঘ করে দেবার দরকার নেই, আমি এখানে দিয়েছি তোমাদের বোঝবার জন্য, তোমরা জাস্ট সেপারেট প্যারা করলেই যথেষ্ট। প্রথম বৈশিষ্ট্য কি দেখো, সৎ। কিরকম ভাবে সেটা আমরা বুঝতে পারছি, আংটিটা যখন ও পেয়েছে, ও কিভাবে পেয়েছে, একটা রুই মাছ যখন ওর জালে ধরা পড়েছে, সেটাকে যখন ও খণ্ড খণ্ড করে কেটেছে, তার পেটের ভেতর থেকেই আংটিটা পেয়েছে। সেটাকে কিন্তু সে সর্বসমক্ষেই দেখাচ্ছিল, কোনো গোপনে সেই কারবার করছিল না, কারণ সে খুব গরিব মানুষ। সে যখন একটা ঝলমলে আংটি পাচ্ছে তখন তার স্বাভাবিক বুদ্ধি বলছে যে নিশ্চয়ই আংটিটার অনেক দাম হবে। সেজন্যেই যারা এরকম জহরত কেনাবেচা করেন, শ্যাকরা, এদের কাছেই সে দেখিয়ে দেখিয়ে বেড়াচ্ছিল। তার মানে তার কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, এটাকে বেচে যদি বাড়তি দুটো পয়সা পায় সেই জন্যেই সর্বসমক্ষেই দেখাচ্ছিল, তাই তাকে আমরা বলতে পারি সৎ। দ্বিতীয়ত, সে সত্যবাদী, কারণ আংটি পাওয়ার ব্যাপারে সব কথাই সে সত্যি বলেছিল, যেটা রীতিমতো প্রমাণিতও হয়েছে পরে যে কিভাবে সে আংটিটা পেয়েছে। নিজের পেশার প্রতি সে কিন্তু শ্রদ্ধাশীল। যখন রাজশালক তাকে ব্যঙ্গ করে বলছেন যে হ্যাঁ তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি, তখন রাজশালক তার থেকে অনেক উঁচু পদমর্যাদার অধিকারী, সে সামান্য একজন জেলে, তার সত্ত্বেও সে প্রতিবাদ করে বলেছিল মহাশয় এরকম বলবেন না। যিনি বেদজ্ঞ ব্রাহ্মণ তিনিও কিন্তু স্বভাবত দয়াপরায়ণ হলেও যজ্ঞের পশুবধের সময় তার মধ্যে কিন্তু কোনো দয়া মমতা থাকে না, কারণ এটা পেশার দাবি। কাজে যে যে বৃত্তি নিয়ে জন্মেছে সেই বৃত্তি যতই ঘৃণ্য হোক না কেন পরিত্যাগ করা উচিত নয়। ফলে এই যে নিজের পেশার প্রতি তার শ্রদ্ধা, বেদজ্ঞ ব্রাহ্মণের প্রসঙ্গ আনছে, এইগুলো কিন্তু ধীবরের চরিত্রকে একটা আলাদাই মাত্রা দান করেছে। ধীবর কিন্তু স্পষ্টবাদী, কারণ সারাদিন এই যে তার উপরে এত ঝড় বয়ে গেল, দিনের শেষে তাকে ছেড়েও দেওয়া হলো, তখন কিন্তু রাজশালককে সে খুব বিনীতভাবে হলেও এই জিজ্ঞাসাটা সে করেছে যে সেদিন তার সংসারটা কি করে চলবে, কারণ সে যা রোজগার করে সেই দিনকার মতো। এবার সেদিন তো তার কোনো রোজগারই হয়নি, সে তো বাজারে মাছ বিক্রি করতে বসতেই পারেনি, তাহলে তার সংসারটা চলবে কিভাবে। এই যে সত্যি কথাটা স্পষ্টভাবে জিজ্ঞাসা করবার ক্ষমতা রাখছে ধীবর, কারণ সে তখন অন্যায় করেনি, তাহলে তার কথা বলতে অসুবিধে কোথায়। একই সঙ্গে কৃতজ্ঞ কিন্তু, কারণ যখন তার এই কথার উত্তরে রাজশালক রাজা দুষ্মন্তের দেওয়া পারিতোষিক তাকে দিচ্ছেন, কতটা পারিতোষিক, আংটির সমান মূল্যের অর্থ তাকে পারিতোষিক দেওয়া হচ্ছে, তখন সে সশ্রদ্ধায় সেটাকে গ্রহণ করছে এবং বলছে সে অনুগৃহীত বা উপকৃত হলো। তার এই যে কৃতজ্ঞতা বোধ, যে হ্যাঁ আমাকে রাজা এতটা দয়া করেছেন, আপনিও সেই পারিতোষিকটা বয়ে বয়ে এনেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ, এটাও সে প্রকাশ করেছে। আর একই সঙ্গে যথেষ্ট বুদ্ধিমানও, কারণ সে যখন বুঝতে পারছে যে রক্ষীরা
এই পারিতোষিকের পরিমাণ দেখে তাকে ঈর্ষা করছে, হিংসা করছে, বিভিন্ন রকম কথা বলছে, তখন সে প্রাপ্ত পারিতোষিকের অর্ধেক রক্ষীদেরকে দিয়েও দিচ্ছে। ফলে এটা কিন্তু ওই জেলের বুদ্ধিমত্তার পরিচয়। কেমন? এই সমস্ত পয়েন্টগুলোকে তুমি বিভিন্ন ঘটনা, যেভাবে আমি বোঝালাম, সেই বিভিন্ন ঘটনা দিয়ে দিয়ে ছোট্ট ছোট্ট করে একটু বলে দেবে। আর অতি অবশ্যই একটু কোটেশনস রেডি রাখবে, কারণ প্রাসঙ্গিক যথাযথ উদ্ধৃতির জন্য তোমার উত্তর কিন্তু আলাদা ওয়েটেজ ক্যারি করবে। নেক্সট যেটা, রাজশ্যালকের চরিত্র বৈশিষ্ট্য। অর্থাৎ ধীবর যদি আমাদের পাঠ্যাংশের প্রধান চরিত্র হন, তাহলে দ্বিতীয় প্রধান চরিত্র হচ্ছেন রাজশ্যালক। তার চরিত্র কিন্তু আমরা অনেকগুলো বৈশিষ্ট্য, অনেকগুলো শেডস দেখতে পাচ্ছি। তিনি দায়িত্ববান, আর সেই জন্যেই রাজা দুষ্মন্ত তার ওপরেই নগর রক্ষার ভার অর্পণ করেছেন। কারণ যে মানুষটা দায়িত্ববান হন তার ওপরেই কিন্তু গুরু দায়িত্বগুলো দেওয়া হয়, এবং তিনিও কিন্তু যথাযথ দায়িত্বের সঙ্গে, যথাযথ বিচক্ষণতার সঙ্গে সেই দায়িত্ব পালন করছেন। কিভাবে আমরা বুঝতে পারছি? সেকেন্ড পয়েন্টটাতে এসো, সুতীক্ষ্ণ নজর। কারণ ধীবর সে যে আংটি বিক্রির জন্য বিভিন্ন জনকে দেখাচ্ছিল, এটা কিন্তু রাজশ্যালকের চোখ এড়ায়নি, আর সেই জন্যেই সেটা দেখেই ধীবরকে তিনি পাকড়াও করেছেন। তাহলে দায়িত্ববান একজন মানুষ যার সুতীক্ষ্ণ নজর, পর্যবেক্ষণ শক্তি, সেটা হচ্ছে রাজশ্যালকের চরিত্র বৈশিষ্ট্য। ডেফিনেটলি তিনি উন্নাসিক, যাকে আমরা বলি স্নব। সেই জন্যেই ধীবরের জীবিকা নিয়ে তিনি ব্যঙ্গ করছেন যে বাহ, তো জীবিকা তাহলে বেশ পবিত্র বলতে হয়। অর্থাৎ রাজশ্যালক খুব ভালো মতোই জানেন যে তিনি উচ্চ পদমর্যাদার অধিকারী, তিনি রাজবংশের মানুষ, এবং ধীবর সেখানে সামান্য একজন প্রজা। সুতরাং তার মধ্যে সেই উন্নাসিকতাটা বর্তমান, এটা অস্বীকার করবার উপায় নেই। যেমন উপায় নেই তার মধ্যে জাতপাতের ভেদ বৈষম্যটাও কিন্তু কাজ করছে। তিনি জানুককে উদ্দেশ্য করে বলছেন যে এই জেলের গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, তার মানে এ নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। গোসাপ খাওয়া জেলে কথাটা ইন্ডিকেটই করছে যে সে হচ্ছে নিচু জাতির জেলে। ফলে এই যে উঁচু জাত, নিচু জাত, এই ব্যাপারটা কিন্তু রাজশ্যালকের মধ্যে আছে, যেটা তখনকার দিনে শ্রেণী বৈষম্যটা সমাজে প্রচলিত ছিল, সেটারই একটা রিফ্লেকশন। একই সঙ্গে রাজশ্যালক যথেষ্ট বিবেচনাবোধ এবং বিচক্ষণ একজন মানুষ। সেই জন্যেই তিনি কোনো কথার সত্যতা যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছতেন না। হ্যাঁ, হতে পারে তিনি ধীবরের জীবিকা নিয়ে ব্যঙ্গ করছেন, তার জাত নিয়ে ব্যঙ্গ করছেন, কিন্তু সেই সঙ্গে এটাও বলছেন তার রক্ষীদের যে রাজবাড়িতে একবার যাওয়া দরকার, কারণ আংটি পাওয়ার ব্যাপারে ধীবর যা বলেছে সেটার সত্যতা অনুসন্ধান করতে হবে। তিনি তো তার পদমর্যাদা, তার ক্ষমতার বলে অনায়াসে ধীবরকে দণ্ডদান করতেই পারতেন, করেননি। কিন্তু তিনি পুরো ঘটনাটার একদম শেষ পর্যন্ত গেছেন, তার সত্যাসত্য যাচাই করেছেন, তারপরেই সিদ্ধান্তে পৌঁছেছেন। রাজাজ্ঞা পালনকারী, অর্থাৎ রাজা দুষ্মন্ত তাকে ঠিক যেটা করতে বলেছেন, যে হ্যাঁ আংটি পাওয়ার ব্যাপারে ও যা বলেছে সব সত্যি, ওকে এই পারিতোষিক দেওয়া হোক, এভরিথিং পালন করেছেন রাজশ্যালক। ধীবরকে তিনি মুক্তি দান করেছেন, রাজার দেওয়া পারিতোষিক তাকে প্রদান করেছেন। সুতরাং রাজার ওপরে গিয়ে তিনি কথা বলছেন না, সবার ওপরে রয়েছেন রাজা দুষ্মন্ত, তার আজ্ঞা বহনকারী হচ্ছেন রাজশ্যালক। তিনি রাজার শালা হতে পারেন, আত্মীয় হতে পারেন, কিন্তু পেশাগত দিক থেকে তিনি কিন্তু রাজার থেকে নিচে, সেইটা তিনি বরাবর সেই মর্যাদাটা রক্ষা করেছেন। একই সঙ্গে তিনি বুদ্ধিমান এবং উদারমনা, যার জন্য ধীবরের সততা, সত্যবাদিতায় তিনিও যখন খুশি হচ্ছেন, তখন যে ধীবরকে তিনি কিছুক্ষণ আগেই অপমান করছিলেন, ব্যঙ্গ করছিলেন, তাকেই তিনি নিজের বিশিষ্ট প্রিয় বন্ধু বলে গ্রহণ করছেন। ফলে এটাই হচ্ছে একজন প্রকৃত মানুষের পরিচয়।
যে হ্যাঁ, আমি যখন তোমাকে চিনতাম না, তোমার জীবিকা নিয়ে, তোমার পেশা নিয়ে, তোমার জাত নিয়ে ব্যঙ্গ করেছি, কিন্তু যখন আমি দেখলাম যে তুই মানুষটা খাঁটি, সত্যি কথা বলো, স্পষ্ট কথা বলো, তখন তোমাকে আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হিসেবে গ্রহণ করতে আমার তো কোনো অসুবিধে নেই, কারণ তোমার সঙ্গে আমার তো কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। এই জায়গাগুলো আমাদের একটু খেয়াল করতে হবে যে রাজশালক একই সঙ্গে উন্নাসিক, জাতপাতের ভেদ বৈষম্য তার মধ্যে রয়েছে, আবার একই সঙ্গে তিনি উদারমনস্কও বটে, যে একটা মানুষের প্রকৃত পরিচয় পেয়ে গেলে তিনিও কিন্তু তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবার মতো উদার মন রাখেন। কেমন? এইভাবে জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে আমাদের। সাজেস্টিভ কোয়েশ্চেন্সের একটা স্যাম্পল টেস্ট পেপার বানিয়ে দিয়েছি, এবার সেটার পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডাউনলোড করে নিও, প্র্যাকটিস করো। যদি কোথাও কোনো সমস্যা হয় বা গোটা ভিডিওটা দেখে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোয়ারি থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এখন তোমাদের সুবিধের জন্য কয়েকটা একটু সলভ করে দেখিয়ে দেব যে কোনটা কিভাবে করলে, কোন টেকনিকটা অ্যাপ্লাই করলে তোমরা ফুল মার্কস পাবে। যেমন প্রথম যে টাইপটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স, সেটা করবার যে টিপিক্যাল ধরনটা আছে সেটা হলো এমসিকিউ এর আনসার করতে গেলে কখনোই কিন্তু ফুল সেন্টেন্সে আনসার করতে হয় না, সেখানে শুধুমাত্র রাইট অপশন নাম্বার উইথ দ্য অপশন এটুকু করলেই যথেষ্ট। কিন্তু হ্যাঁ, পুরো টেক্সটটা যেন খুব ভালো করে পড়া থাকে, যাতে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা এলো সেটা আইডেন্টিফাই করতে পারো। যেমন এই কোয়েশ্চেনটা, শকুন্তলার অভিশাপ লাঘব করার জন্য ঋষি দুর্বাসাকে অনুরোধ করেন। 4টে অপশন রয়েছে, মহর্ষি কর্ণ, অনুসুয়া, প্রিয়ংবদা, স্বয়ং শকুন্তলা। একটু টেক্সটটা যদি আমরা দেখে নিই তাহলে আনসার করতে সুবিধা হবে। এইখানটায় দেখো, শেষ পর্যন্ত সখী প্রিয়ংবদার অনুরোধে ঋষি বললেন কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। তাহলে আমরা কিন্তু আনসারটা পেয়ে গেছি যে প্রিয়ংবদা। এবারে তাহলে উত্তরে অপশন গ প্রিয়ংবদা। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েও কিন্তু এমসিকিউ আসতে পারে, যেমন এইটা, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় ড্যাশ দিয়ে খাওয়ানো হবে, শূন্যস্থানে কি হতে পারে? এই যে দেখো, এই জায়গাটা দ্বিতীয় রক্ষীর এই জায়গাটা, এই তো আমাদের প্রভু এসেট্রা এসেট্রা। এবারে দেখো রয়েছে, হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই আনসার, যে কুকুর। তাহলে এখানে অপশন নাম্বার ঘ শূন্যস্থানে সঠিক শব্দটা হচ্ছে কুকুর। আমি কিন্তু এখানে শুধু অপশনটা লিখলাম না, আমি কিন্তু অপশন নাম্বারটাও এখানে মেনশন করে দিলাম। এবার 2 নম্বর কোয়েশ্চেন, যেগুলো কম বেশি 20 শব্দে উত্তর, এখানটায় খুব প্রয়োজন না হলে উৎস উল্লেখ করবার দরকার হয় না, কারণ এমনিতে আমাদের শব্দ সংখ্যা খুব সীমিত। 2-এর 2, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে চিনতে পারেননি কেন? বিষয়টা যেটা হয়েছিল যে পতিগৃহে যাবার সময় শচীতীর্থে স্নান করে অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাতের আংটিটা খুলে পড়ে যায়, এবং সেটা দেখাতে না পারার কারণেই রাজা দুষ্মন্ত তাকে চিনতে পারেননি। এটা কি তুমি সুন্দর করে গুছিয়ে লিখবে। এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্ট্যান্ট। রাজশালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের কি নির্দেশ দিয়েছিলেন? রাজশালক রাজবাড়ি থেকে ফিরে এসে রক্ষীদের বলেছিলেন জেলেকে ছেড়ে দিতে, কারণ আংটি পাওয়ার ব্যাপারে সে যা বলেছে সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। তো এইরকম ভাবেই তোমরা একটু প্র্যাকটিস করতে থাকো। কোয়েশ্চেন নাম্বার 3-তে যেরকম কম বেশি 60 শব্দে উত্তর, এবং 3 মার্কস অনওয়ার্ডস কোয়েশ্চেনে উৎসটা কিন্তু লেখা ইজ আ মাস্ট। যেমন ধরো 3-এর 3, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে?
কে কাকে প্রভু বলে সম্বোধন করেছে? এটার জন্য 1 নম্বর, বক্তা সংসার চলা নিয়ে সংশয় প্রকাশ করেছে কেন? সংশয় মানে হচ্ছে সন্দেহ। বুঝতে পারছো, এখানে উৎস উল্লেখ করবে যে কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশে ধীবর রাজশ্যালককে প্রভু বলে সম্বোধন করেছে। তারপরে পার্ট কোয়েশ্চেন, তুমি ডেফিনেটলি সেপারেট একটা প্যারাগ্রাফ করবে, তারপর তুমি এখানে বোঝাবে যে সংসার চলা নিয়ে সংশয় প্রকাশ করবার কারণটা কি। সারাদিন তাকে নিয়ে যে টানাপোড়েন চললো এবং সব শেষে প্রমাণিত হলো যে সে চুরি করেনি, মাঝখান থেকে যেটা হলো তার জীবিকা সেদিনকার জন্য কিন্তু সে চালাতে পারলো না, তাহলে সেদিন তার সংসারটা কিভাবে চলবে, কারণ সে দিন আনা দিন খাওয়া মানুষ। এইভাবে একটু বুঝিয়ে যে অ্যাঙ্গেল থেকে কোয়েশ্চেনটা করা হয়েছে সেই অ্যাঙ্গেল থেকে যেন আনসারটা আসে। কোয়েশ্চেন নাম্বার 4 যেগুলো থাকে সেগুলো হচ্ছে কম বেশি 150 শব্দে উত্তর, অর্থাৎ এসে টাইপ কোয়েশ্চেন্স। এখানে উৎস উল্লেখ করাটা ম্যান্ডেটরি। এবার এর মধ্যে এই কোয়েশ্চেনটা আমি অলরেডি তোমাদের ডিসকাস করে দিয়েছি, ধীবরের চরিত্র বিশ্লেষণ, যেখানে আমি দিয়েছিলাম যে মনে রাখার বিষয়, সেখানে ধীবরের চরিত্র বলো, রাজশ্যালকের চরিত্র বলো, এগুলো অলরেডি আমার ডিসকাশন করা আছে। 4-2, এ কি যাতা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, বক্তাকে, এর জন্য 1 নম্বর, প্রসঙ্গ নির্দেশ করে কথাটি বলার কারণ বুঝিয়ে দাও। দেখে নাও কোথায় আছে লাইনটা। সূচক বলছে দেখো, এ কি যাতা অনুগ্রহ, এই যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, পাওয়া গেল তাহলে। সুতরাং বক্তাকে, সূচক সেটা আমরা পেয়ে গেছি। এবার কোন প্রসঙ্গে কেন বলছে, ওই যে আংটি পাওয়ার ব্যাপারে তাকে ওরা সবাই চোর বলছিল, বাটপার বলছিল, গাঁট কাটা বলছিল, অথচ একসময় প্রমাণিত হলো যে ধীবর সব সত্যি কথাই বলেছে এবং তার সত্যবাদিতায় সন্তুষ্ট হয়ে রাজা দুষ্মন্ত আংটির মূল্যের সমান পরিমাণ অর্থ তাকে পারিতোষিক বা পুরস্কার দিয়েছেন। সেই নিয়ে রক্ষীদের মধ্যে একটা ঈর্ষার সৃষ্টি হয়েছে, যার থেকেই সে এই ধরনের কথাবার্তাগুলো বলছে। এভাবে এক্সপ্লেন করে দেবে। তো এইভাবেই প্র্যাকটিস করতে থাকো, আর কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও।